হ্যালো, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যালো, আমি অনুষ্ঠান শুরু করব। নমস্কার, আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর নিবাসী রঞ্জিত কুমার মুখোপাধ্যায় আপনাদের সামনে আজ লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। বর্তমান সময় একটা ভারতবর্ষ ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে চলেছে। এই সময়ের শেষের পরিচয় পরিবার যে অনুষ্ঠান করার গুরুত্বপূর্ণ আয়োজন করেছেন, তার জন্যে পরিবারের সদস্যদের ও সভাপতিকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তারও অগ্রে জানাই যিনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন, শ্রী অরূপ ভট্টাচার্য মহাশয়কে। তাকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি 1964 থেকে লেখালেখির জগতে আছি। এখন আমার বয়স 73 বছর চলছে। বহু পত্রপত্রিকায় লেখালেখি করেছি। যাই হোক, আমি সেসব কথা বলতে চাই না। আমি এই অনুষ্ঠানে কিছু কবিতা পাঠ স্বরচিত কবিতা পাঠ করব এবং কিছু ছন্দ নিয়েও আলোচনা করব। যদিও আমি ছন্দে খুব অভিজ্ঞ এবং পারদর্শী নই, তথাপি যেটুকুটা জানি আমি নিবেদন করব আপনাদের সম্মুখে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। শুনতে পাচ্ছেন তো আমার অনুষ্ঠান, আমার কথাবার্তাগুলো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, অসিত বিশ্বাস আজকের লাইভ অনুষ্ঠানে আমাকে স্বাগত জানিয়েছেন। সাউন্ড ঠিক আছে। অরূপবাবুকে কই দেখছি না। যাই হোক, আমি প্রথমে একটি কবিতা পাঠ করব বাংলাদেশের কবি, বিখ্যাত কবি শামসুর রহমান। তার কবিতার নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকেনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক
এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ চিৎকার করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ের রুস্তম শেখ, ঢাকা রিক্সাওয়ালা তার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। নমস্কার। কবিতাটি বলতে বলতে আমার চোখে জল এসে গেল। অত্যন্ত সুন্দর এবং হৃদয়গ্রাহী কবিতা শামসুর রহমান লিখেছেন। এখন কে কে আছেন? বনানী দাস, নমস্কার। আমার কবিতা কেমন লাগছে আবৃত্তি বলবেন। দীপ দিয়া, বিউটিফুল। বনানী দিদি ভাই খুব সুন্দর বলেছেন। অসিত বিশ্বাস বলেছেন যে আবৃত্তি খুব সুন্দর হচ্ছে। অরূপ ভট্টাচার্য তিনি এসেছেন দেখছি, তিনি আমার ফেসবুক বন্ধু, এসেছেন এবং তিনিও বলছেন অপূর্ব। যাই হোক, আপনাদের প্রেরণায় আমার পাথেয় আমি এখন চলে যাব কিছু ছন্দ নিয়ে আলোচনায়। আপনারা শুনেছেন কবিতার লিমেরিক। আমি দুটো লিমেরিক, স্বরচিত লিমেরিক পাঠ করব। গৌরীপুরের সৌরীবাবু রোজ খেতেন দুবেলা সাবু, তার চাকর হরিদাস মালা জপত 12 মাস, দুজনেই সাবু খেয়ে হয়েছিল কাবু। এই একটা গেল, একটা লিমেরিক। 1-1 2-2-1 এই ছন্দ। আর একটা পাঠ করি, আমারই রচনা। হাতির পেটে ঘোড়ার বাচ্চা দেখেছ কি? হাতির পেটে ঘোড়ার বাচ্চা দেখেছ কি? দেশের সম্পদ দুহাতে লুটেছ কি?
একবার ভোটে দাঁড়িয়ে পড়ো, জিতে লুটপাট করতে পারো, লেখাপড়া শিখে কি হবে ভেবেছ কি? কেমন লাগলো জানাবেন। এবার আসছি একটা অন্য ছন্দ, এটা আপনারা জানেন। আপনারা যখন কবিতা পাঠক এবং পাঠিকা, তখন কবিতা সম্পর্কে যখন আগ্রহী, তখন কবিতা লেখেনও, সেই বিশ্বাস আমার আছে। যাই হোক, এই ছন্দের নাম হচ্ছে অমলতাস ছন্দ। কবিতাটি হবে 12 লাইনের, মোট শব্দ থাকবে 42টি। প্রথম লাইনে একটা মাত্র শব্দ দিয়ে শুরু হবে কবিতাটি, তারপরের লাইন দুটো, তারপরের লাইন তিনটে, এভাবে শব্দগুলো ষষ্ঠ পর্যন্ত এগিয়ে যাবে, 6টা শব্দ। তারপরে আবার সপ্তম লাইনে 6টা শব্দ, অষ্টম লাইনে 5টা শব্দ, নবম লাইনে 4টে শব্দ, দশম লাইনে 3টে শব্দ, একাদশ লাইনে 2টো শব্দ, দ্বাদশ লাইনে একটা শব্দ দিয়ে কবিতাটি সমাপ্ত করব। এই হচ্ছে অমলতাস ছন্দের নিয়ম, সংক্ষেপে একটু বললাম। তা আমার একটা কবিতা অমলতাস ছন্দে আপনাদেরকে শোনায়। কি ভালো লাগছে তো নাকি? কবিতার নাম হচ্ছে সাহিত্য আড্ডা। আমরা সাহিত্য আড্ডা করে থাকি, তো সেই সম্পর্কেই অমলতাস ছন্দে আমার একটি কবিতা। কবিতা পড়তে হবে সাহিত্য আড্ডার আসর, কবিতা পড়তে হবে সাহিত্য আড্ডার আসরে। একা তুমি নও, অনেক পড়বে, জেনে রাখা সবচেয়ে ভালো। গুণীজনেরা থাকবে না, ওটা কথা নয়। কবিতা পড়তে প্রথম প্রথম পাবে ভয়, সাহিত্য সভায় মধুর সুধা ঢালো, তাহলেই ভালো বলবে লোকে। তোমার সুমিষ্ট ব্যবহারে তুষ্ট হবে সবিতা। আরেকবার পড়ি। কবিতা পড়তে হবে, কবিতাটা আছে প্রথম লাইনে, পড়তে হবে 2টো শব্দ দ্বিতীয় লাইনে। সাহিত্য আড্ডার আসরে একা তুমি নও, অনেকে, এটা চতুর্থ লাইনে 4টে সংখ্যা, 4টে শব্দ পড়বে, জেনে রাখা সবচেয়ে ভালো। গুণীজনেরা থাকবে না, ওটা কথা নয়। এখানেই 6টা শব্দ। তারপর আবার শব্দ 6টা। কবিতা পড়তে প্রথম প্রথম পাবে ভয়, সাহিত্য সভায় মধুর সুধা ঢালো, তাহলে ভালোই বলবে লোকে। তোমার সুমিষ্ট ব্যবহারে তুষ্ট হবে সবিতা। এই হচ্ছে অমলতাস ছন্দ। আমি এবার পরের ছন্দে যাব। তার আগে মনে হয় একটা কবিতা পাঠ করলে আমার ভালো হয়, তাহলে বোর ফিলটা হবে না। আমার স্বরচিত কবিতা এবং গদ্য ছন্দের কবিতা। কবিতাটির নাম হচ্ছে সংকট। আমি যখন কবিতাটি লিখি তখন এই ভারতবর্ষের বর্তমান জনসংখ্যার থেকে অনেক কম জনসংখ্যা ছিল। এখন 130-135 কোটি হতে চলেছে, তখন ছিল 121 কোটি। তাই লিখছি, 121 কোটির ভারতবর্ষ, হতাশ কেন? জাগো,
অলসতা ঝেড়ে ফেলো, সূর্যটা গনগনে হয়েছে। তোমার চারপাশে আবর্জনার স্তূপ, হায়নারা ঘুরঘুর করছে, সুযোগ পেলেই কামড়ে ধরবে ঘাড়। এদের যদি একসাথে সদল বলে তাড়াতে না পারো, তোমার সন্তানেরা থাকবে না সুখে। তারা বলবে পূর্বপুরুষেরা ছিল কাপুরুষ, নপুংসক। এরা রক্তবীজের বংশধর, স্বাধীনতার পর থেকে বেড়েই চলেছে দিকে দিকে। দেশটাকে এরা ঝাঁঝরা করে দিল, দেশের শান্তি এরাই করল বিনিষ্ট, নিজেরা সুখে থাকবে বলে। ঠান্ডা ঘরে বসে এরাই লুট করছে দেশ মাতৃকার অঢেল সম্পদ। ওঠো, জাগো, নইলে পরিত্রাণ নেই। দেখছো না, ঘর থেকে মেয়েগুলোকে এরা তুলে নিয়ে গিয়ে পাঠিয়ে দিচ্ছে মুম্বাই, দুবাই। মানুষের বাচ্চা আর ছাগল গরুর মতো বিক্রি হয়ে যাচ্ছে। খুন, ধর্ষণ, দূষণ, এ তো আজ বঙ্গজীবনের অঙ্গের ভূষণ। ভণ্ড মুখোশধারী দালাল এ সমাজটাকে কেমন তারে নাচাচ্ছে রাত দিন, দেখতে পাচ্ছ না? শুধু অর্থের পিছনে ছুটছ তোমরা। অর্থ থাকলে পাবে না পরিত্রাণ, যদি এ সমাজ না পায় সুস্থিত বাতাবরণ। যেন অবশ্যই হারাবে তোমার উত্তর পুরুষেরা বাসযোগ্য ভূমি। দূষণ ঘিরে ধরেছে তোমার সুরম্য প্রাসাদ। আগামী দিন অতি ভয়ঙ্কর। মানুষ পাবে না পরিশুদ্ধ জল, শ্বাসযোগ্য নির্মল বায়ু। কমে আসছে পৃথিবীর পরমায়ু। সংকট ঘনীভূত দিক দিগন্তে। আপনারা বুঝতে পারছেন যে আজ পৃথিবী কত রকম সমস্যায়, কত রকম দূষণে দূষিত। যাই হোক, তবু এর মধ্যে স্ট্রাগল করে আমাদের বেঁচে থাকতে হবে। এর মধ্যে যে গোটা সার অংশ ভালো, সেটুকুটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আমাদের উত্তর পুরুষদের জন্য রেখে যেতে হবে বাসযোগ্য ভূমি। তা যদি আমরা না রেখে যেতে পারি, তাহলে সেটাই হবে আমাদের কাপুরুষতা, ভীরুতা। যাই হোক, কবিতাটি আশা করি ভালো লেগেছে। কাব্যপ্রেমিক লিখছেন, অসাধারণ লাগতেছে। দীপ দিয়া দারুণ দারুণ। অসিত বিশ্বাস বিউটিফুল। বনানী দাস দারুণ দারুণ। যাই হোক, আপনাদের কাছে থেকে আমি অসংখ্য প্রেরণা পাচ্ছি। আমার কবিতা ভালো লাগছে জেনে আমি খুবই আনন্দিত, আপ্লুত। আপনারা প্রত্যেকেই আমার শুভ বিজয়ার নমস্কার এবং শুভেচ্ছা নেবেন। এটা আমার আগেই দেওয়া উচিত ছিল, যদিও এখন কালী পুজো পার হয়নি, সুতরাং বিজয়া এখনো পর্যন্ত চলবে, আমাদের শাস্ত্রেও বলছে। এখন আমি পাঠ করব হাইকু। এটি প্রথম লাইনে 5টি অক্ষর, দ্বিতীয় লাইনে 7টি অক্ষর এবং তৃতীয় লাইনে 5টি অক্ষর। এটা অবশ্যই থাকতে হবে। হাইকু আরও নিয়ম আছে, আমি বিশদ দিয়ে যাব না, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। আমি মোটামুটি একটু আভাস দিয়ে রাখলাম। যেমন কবিতা হাইকুর মূল উপাদান হচ্ছে গাছ, ফুল, ফল, পাখি এবং ঋতু। ঋতু মানে 6টা ঋতু। এগুলো ওই হাইকুর কবিতার মধ্যে
ইনভলভ থাকবে। যেমন খেলছে জলে রূপালি রূপচাঁদা চাঁদটা গলে, কাক তারাও হারিয়ে যাবে কুহু বসন্ত বাহার। আগেরটা পড়লাম মাত্রাবৃত্ত, এখনটা হচ্ছে অক্ষরবৃত্ত। তো এইভাবে হাইকু রচনা করতে হবে। আমার স্বরচিত হাইকু, এটা আমার কিন্তু স্বরচিত নয়, যেটা পাঠ করলাম। আমার স্বরচিত হাইকু পাঠ করছি। বকুল ফুল ফুটেছে গাছে গাছে দেখবি চল, বকুল ফুল সাদা খায় অনেকে সমসা ভেজে, ফোটে আশ্বিনে ঠিক বকের পাখা বকুল ফুল, দাদা বলল তুলে আনবি কাল খাবো সবাই, তারক ঢুলি বাজায় ঢোল বাঁশি আশ্বিন এলে। এই ধরনের কবিতা আর কি, খুব কঠিন নয়, আপনারা চেষ্টা করবেন, পারবেন। এটা উৎপত্তি স্থল হচ্ছে আমাদের দেশ নয়, জাপান। জাপানের 1200 বছর আগে তানকা বা রাঙ্গা কবিতার উদ্ভব হয়, সেটা আবার অন্য ছন্দ। সেই ছন্দটা হচ্ছে 5-7-5-7-7। যেমন প্রদীপ আচার্যের আমি দুটি কবিতা পেয়েছি, স্বনামধন্য লেখক প্রদীপ আচার্য, তাঁর দুটি তানকা পেয়েছি। আমি সেই দুটো পাঠ করার পর আমার দুটো পাঠ করব। উদর পিণ্ডি বুধোর ঘাড়ে দিয়ে দু চোখ বুজে আয়েস করে আছি খেটে মরুক কাজী। দেখুন, লক্ষ্য করুন, উদর পিণ্ডি অসুখ দয়া করো, এখানে 5টা বর্ণ আছে। তানকা কবিতায় মোট বর্ণ সংখ্যা, 5 লাইনের কবিতা, বর্ণ সংখ্যা হচ্ছে 31টা বর্ণ সংখ্যা। 321 আর 10 31, মানে 5-5-7-5-7-7 এরকম। এই কবিতার শিরোনামের কোনো দরকার নেই, লিখলি হলো। এইটা গেল প্রদীপ আচার্য মহাশয়ের, মাননীয় প্রদীপ আচার্য মহাশয়ের কবি প্রদীপ আচার্য, তাঁর কবিতা। তার আরেকটা কবিতা হচ্ছে হ্যাংলা যারা অন্যদিকে নজর, তারাই ভাবে ভালোটুকুই তার অবশিষ্ট সবার। খুব সুন্দর কবিতা এবং মিনিংফুল, মানে আছে। এবার আমার দুটো কবিতা পাঠ করি, এই তানকা। বিকেল হলো সকলে মিলে চলো উন্মুক্ত মাঠে, ভালো থাকবে মন থাকবে যতক্ষণ। আর একটা হচ্ছে হাটের মাঝে ভাঙবো নাকি হাঁড়ি, দেখবি তবে চলে আয় রে বাড়ি, করিস না কো দেরি। যাই হোক, জানি না আপনাদের কতটা তানকা মনোরঞ্জন করল। এরপর আমি চলে যাব আমার কবিতায়। কবিতাগুলো লিখেছি এবং অনেকে ফেসবুকেও পাবেন, আমার প্রোফাইলে গেলেও অনেক কবিতা পাওয়া যাবে। তা আমি সেই কবিতাগুলো এক এক করে পাঠ করব, বিশেষ সময় নেব না। তারপর আমার মূলত উদ্দেশ্য কবিতাগুলো পাঠ করে আপনাদের
মনোরঞ্জন করা। যাই হোক, আপনারা এখন উপস্থিত আছেন, সংখ্যায় যদিও কম। নমস্কার নেবেন। কবিতার নাম হচ্ছে কলঙ্কিত মধ্যরাত। মধ্যরাতে যখন সকলে নিদ্রিত থাকে, তখন সারমেয়গুলো চিৎকার করে বুঝিয়ে দেয়, নিদ্রা যাও, আমরা আছি। বাদুর কালপেঁচার দল এডাল ওডাল করে জীবনের রসদ খোঁজে। সে সময় আমি রোজ নামচার খাতা খুলে আকাশ পাতাল চিন্তা করে সাদা পাতায় লিখে যায় চড়ায় উতরায় জীবনের কাহিনী। এটা আমার নিত্য স্বভাবের মধ্যে একটা। যখন গাছেরা গ্রিন গ্যাস ত্যাগ করে, সে সময় হৃদয়ের বারান্দায় শুনি মার্জারের জৈবিক ক্ষুধা মেটানোর আহ্বান। স্বস্তি পায় না। পশুসত্তা বাড়ি চড়ে মাথা চারা দিয়ে ওঠে, ভেসে যায় হিংসা বিদ্বেষে পরশ্রী কাতরতার কোলাজগুলো ভিড় জমায় ঘর আলো করে। ওদের একটা একটা করে ধরে ধরে দেখি প্রত্যেকের কুটিল বিষণ্ণ বদন। কিন্তু এ কি, আমার মসিলিপ্ত বদনগুলো যত দেখছি, এদের আমি ততই নিজেই মসি মেখে সৌন্দর্য হারাচ্ছি, সৌন্দর্য ছড়াচ্ছি বিশ্বের মধ্যরাতের ক্যানভাসে। এরূপে আসল সত্যটা অম্লান গোপন করছি জনগণের সম্মুখে। ফলে যতই নিজেকে ভাবছি সুসভ্য, কিন্তু আসলে যে অসভ্য তা বেশ বুঝে গেছি। নইলে মধ্যরাতে বাড়ির পানশালায় আমাদের বন্যতার আসল নগ্নরূপ প্রকাশে কেন ভীষণ তৎপর হই আমাদের স্বভাব। আসলে আমরা সুসভ্য যান্ত্রিক পৃথিবীর একজন অসভ্য সুধাপায়ী নাগরিক। নইলে কেন নষ্ট চাঁদ দেখার লোভ পৃথিবী করে না সম্বরণ। এটা গেল কলঙ্কিত মধ্যরাত। মধ্যরাতের অনেক ইতিহাস, অনেক কাহিনী, কারো বুক ফাটা, কারো আনন্দ জড়িয়ে আছে আমাদের দেশের নানা স্থানে। সুতরাং মধ্যরাত যত ভালো তত বিষময়। যত কিছু কুকীর্তি বেশিরভাগ মধ্যরাতেই হয়, কি তাই তো? এ সংসার, এ পৃথিবী বড় বিচিত্র জায়গা, বিচিত্র মানুষ, বিচিত্র মানুষের মন। বর্তমান সময় এমন একটা আমাদের মধ্যে দিয়ে চলেছে, আমরা সেই সময়ের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছি, প্রত্যয় হারিয়েছি আমরা, মানুষে মানুষে প্রত্যয়। কেন? এর জন্য দায়ী কারা? আজ মানুষ মানুষকে বিশ্বাস করে না, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না। এর জন্য দায়ী কারা? আমাদের এই সমাজ ব্যবস্থা। এক শ্রেণীর মানুষ স্বাধীনতা চরমভাবে ভোগ করছে, আর এক শ্রেণীর মানুষ স্বাধীনতা কি জিনিস জানি না। আর এক শ্রেণীর মানুষ স্বাধীনতা জানে কিন্তু আস্বাদন পায় না। এই সব আমাদের স্বাধীনতা ফল। স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু পাইনি। শুনুন কীরকম স্বাধীনতা পেয়েছি তার সম্পর্কে একটা কবিতা।
কবিতাটির নাম ওরা ঈশ্বর। নৃশংসতার বয়স কত জানি না, নৃশংসতার বয়স কত জানি না, তবে সে দুরন্ত হয়ের মতো পর্বত শৃঙ্গ থেকে পুকুরের শ্যাওলায় বেঁচে থাকা মিনেদের শরীরের মাংস খায়। বুঝছেন ব্যাপারটা? পর্বত শৃঙ্গ থেকে পুকুরের শ্যাওলায় বেঁচে থাকা মিনেদের শরীরের মাংস খায়। আত্মস্থ করে জবরদস্তি ভালোবাসা, সকলেই তার সন্ত্রাসে বর্ষণ করে অশ্রু। একে শুভ বলা যায় না, তবে এর থেকে ভদ্র মুখোশধারী ছুরি কাঁইচি ধরা পিশাচ আছে একজন। সে আমাদের সম্মুখে হাসি মুখে ঘুরে বেড়ায়, মিষ্টি ভাসি, দেখে মনে হয় ভাজা মাছ সে উল্টিয়ে খেতে জানে না। মনুষ্যকুলে সে অবতার, পরিত্রাতা যিশু যেমন। তার নাম যদি জেনে থাকো মুখে এনো না, কারণ অন্তিমে সে বলবে তোমার জীবনের শেষ কথা। কারো কারো জীবনে সেই ঈশ্বর। বুঝতে পারছেন? সেই হচ্ছে জীবনের ঈশ্বর। সে এমন ঈশ্বর, শেষ হাসিটি কিন্তু সে হাসে, আর আমরা বোকা, তাদের শিকার হতে বাধ্য হই, যেতে হয়, যেতে হবেও। তারাই কিন্তু ঈশ্বর। যাই হোক, অনেক কথা, আজে বাজে কথা হয়তো বলে ফেলছি, কিছু মনে করবেন না। আবেগে এসব কথা বলে চলে আসছে। আমার পরবর্তী কবিতা নীলকমল। চোখটা একটু জল আছে। আর পরবর্তী কবিতা হচ্ছে নীলকমল। কবিতা খুব সুন্দর কবিতা, শুনুন ধৈর্য ধরে। তোমার চোখের তারায় নাচে অনন্ত রহস্য, আমার সাধ্য নেই ভেদ করে সেখান থেকে তুলে আনি নীলকমল। একটু বলে নিই প্রসঙ্গটা। রামচন্দ্র যখন সীতা উদ্ধারের জন্যে রাক্ষসরাজ রাবণকে পুরোহিত করে অকাল বোধন অর্থাৎ দুর্গা পূজা করছিলেন, সেই সময় হনুমান 108টা নীল পদ্ম এনে দিয়েছিল, যে একটা হারিয়ে গিয়েছিল। মূল ভাবটা আমার সেইখান থেকে নেওয়া। একটা হারিয়ে গিয়েছিল, সেটা সংগ্রহ করতে আবার দেবী আবার সেটা উদ্ধার করে দিয়েছিলেন। আর উনি চুরি করে লিখেছিলেন ভক্তকে পরীক্ষা করার জন্য, সে অনেক কথা। যাই হোক, তাই বলছি, আমার সাধ্য নেই ভেদ করে সেখান থেকে তুলে আনি নীলকমল। আমি ভেবে পাই না যে স্রোতে এতদিন ভাসিয়ে এলাম যৌবন, সে কি তবে ভরা ছিল আবর্জনায়? তবে কি কেটেছি সাঁতার আবর্জনার সরোবরে? নিশ্চয়ই মানুষেরা নির্মাণ করেছিল সে সরোবর, নইলে কেন প্রস্ফুটিত হলো না সেখানে নীলকমল? আমি যে নীলকমল চেয়েছিলাম বিশ্বজননীর চরণে দেব বলে, উত্তর পুরুষের মঙ্গল কামনায়। দুর্ভাগ্য আমার, জীবন আজ তিতো সিক্ত তালু থেকে ঝরে পড়া দুর্গন্ধময় নিম্ব অম্বুতে। আজ পর্যন্ত কারো সাহস হলো না দাঁড়াবার মুখোমুখি, কঠোর অপ্রিয় সত্যটা বলার। আজ মনে হয়
নিমেষে চুরমার করি অসত্যের গগনচুম্বী দেউল। এত অর্থের পাহাড় গড়ার সুনিপুণ কৌশল, সে ভাঁওতা দেওয়া আমাদের প্রত্যয়ের সদনে। তাই যায় না কোনো দিন দেউল ভ্রমণে, আকাশের দিকে তাকিয়ে থাকি সেই অনন্ত রহস্য ভেদ করার অভিপ্রায়ে। এখন থেকে থেকে মনে হয় আমি এক আততায়ী, যা কিছু ভালো আছে এ পৃথিবীতে চাওয়ার অধিকার নেই আমার। তোমরা কি পারো না? তোমরা কি পারো না নীলকমল ফোটাতে আবর্জনার সরোবরে উত্তর পুরুষের মঙ্গল কামনায়? কেমন লাগলো কবিতাটা কি জানাবেন? শুনতে পাচ্ছেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? অসিত বাবু শুনতে পাচ্ছেন? বেশ, কোনো আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ কি না একটু বলুন, তাহলে পরে আমার। হ্যাঁ বলেছে, হ্যাঁ। এবার আমার কবিতা অবক্ষয়ের ভর কেন্দ্রে। অবক্ষয়ের ভর কেন্দ্রে। অবক্ষয়, আমরা এখন অবক্ষয়ের যুগে পড়ে আছি। চারিদিকে তাকালেই দেখবেন মানবতা আজ অস্তমিত। মানবিক মনটা মানুষের চলে গেছে, নেই। অতি আত্মজ, যার কাছ থেকে যেটা আপনি আশা করেছিলেন তারও মানবিক মন ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবীটা একটা কীভাবে চলছে, কেমনভাবে চলছে, সে জানতে গেলে বা বলতে গেলে অনেক কথা। তাই বলছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অবক্ষয়ের ভর কেন্দ্রে। এখন পড়ে আছি অবক্ষয়ের ভর কেন্দ্রে। সুরক্ষিত থাকা দায়। ঊর্ধ্বে যখন তাকায় দেখি মহাশূন্য, নিম্নে চোখ পড়লে দেখি কিলবিল করছে কৃত অপকর্ম, ব্যভিচার, অনাচার, ভ্রষ্টাচার, দুর্নীতি, খুন, ধর্ষণ, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মের নামে অপসংস্কৃতি, কি নেই সেখানে? দেখতে দেখতে আমার দু চোখ অন্ধ হয়ে গেল। এই কে আছো? পরিষ্কার পরিচ্ছন্ন সাদা একটা চাদর জড়িয়ে দাও আমার সর্বাঙ্গে। কেউ কি দিতে পারো না এক টুকরো শ্বেত শুভ্র দুগ্ধ ফেননিভ নির্মল বসন? নাকি তোমাদের বহিরঙ্গ সাদা আর অন্তরঙ্গ কালো? কোথায় গেল তাই চঞ্চল হয়ে ওঠে মন? থাকতে পারি না উগ্র আধুনিকতার তীব্র গন্ধে। রক্ত প্রবাহ কমে যায়, হিম হয়ে আসে সর্বাঙ্গ। ভেবে পাই না কি করে বাঁচবো, কি করে বাঁচাবো বেগুনি রশ্মির হাত থেকে আমাদের সন্তান সন্ততিকে। সন্তান সন্ততিকে বাঁচিয়ে রাখার খুব সমস্যা। যেভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে আমাদেরই কারণে। আমরাই কালিদাস হয়ে বসে আছি, অথচ না করলেও উপায় নেই। মোটর সাইকেল চালাতে হবে, নাহলে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন না। যানবাহন চালাতে হবে, হেঁটে যাওয়ার যুগ শেষ। আর এই যানবাহনের ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়াম, এই সমস্ত মিথেন, এই সমস্ত গ্যাস
বায়ুমণ্ডলে মিশে কি করছে, এই গ্রিন গ্যাসগুলো ওজোন স্তরকে ফুটো করে দিচ্ছে। তার ফলে সেই ফুটো স্তর দিয়ে কী হবে না, সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো যখন আমাদের পৃথিবীতে পড়বে তখন মানুষের হবে স্কিন ক্যান্সার। যে ছেলেটা জন্মাবে পেটের সেটা হবে পঙ্গু। এই তার ফল। এটা আমরাই কিন্তু ডেকে আনছি পরোক্ষভাবে। খুব চিন্তা করে দেখতে হবে, দেখবেন। আর এমনি তো আচার ব্যবহার তো মানুষের প্রতি মানুষের সেটা জঘন্যের পর্যায়ে চলে গিয়েছে। তাই বলছি অবক্ষয়ের ভর কেন্দ্রে পড়ে আছি, সুরক্ষিত থাকা দায়। ঊর্ধ্বে তাকায় তখন দেখি মহাশূন্য, আর নিম্নে চোখ পড়লে কিলবিল করে আমাদের অপকর্ম। যাই হোক, কেমন লাগলো জানাবেন। অরূপ ভট্টাচার্য বলছেন, শেষের পরিচয় পরিবারের তরফ থেকে আপনার সুদীর্ঘ সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। সাহিত্যের আলোয় সকলকে আলোকিত করুক আপনার লেখনী। নমস্কার। জানি না কতদিন এই পৃথিবীতে আছি, তবে আপনার আশীর্বাদ আমি মাথা পেরে নিলাম। তাপস দে, খুবই আনন্দ, খুবই আনন্দ, খুবই আনন্দ। আপনার কথাটা শুনেও আমি খুব আনন্দিত। যাই হোক, কবিতা নিশ্চয় আপনাদের ভালো লাগছে। এবার আরেকটি কবিতা, ওই একই ধরনেরই সব কবিতা। আমার সব সে কবিতাগুলো একটু বাস্তব থেকে নেওয়া এবং মানুষকে একটু চেতনা দেওয়া। আমি বেশিরভাগ কবিতাই আমার এই ধরনের, জানি না সেটা কতটা করতে পারি। আমরা মানুষের প্রতি মানুষের যে আচার ব্যবহার, সেটা তো কোথায় গিয়েছে একটু বারবার বলতে আমার ঠিক হচ্ছে না। তবে সামান্যতম যেটা আমরা করতে পারি, একটু আন্তরিকতা দেখাতে পারি, তাতে পয়সা লাগে না, সেটাও কিন্তু আমরা করি না। তাই বলছি কবিতার মধ্যে আন্তরিক হও। কবিতাটির নাম হচ্ছে একটু আন্তরিক হও। বনের পশুরা জানে তার গোষ্ঠীর সাথে কিভাবে চলতে ফিরতে হয়, কখন কেমন। ভালো করে শুনুন কবিতাটা, খুব ভালো কবিতা। বনের পশুরা জানে তার গোষ্ঠীর সাথে কিভাবে চলতে ফিরতে হয়, কখন কেমন। পাখিরা জানে কেমন মিলেমিশে একসাথে শত্রুর মোকাবিলা করতে হয়, অথচ আমরা কেমন স্বজাতির সাথে কোন্দল করি সামান্য স্বার্থে আঘাত লাগলে। আমরা এক টুকরো চাঁদ নিয়ে রক্ত ঝরাই, কখনো কখনো সীতাহরণ করি, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করি অপরের সংসার। আজ আমরা মন্দকে মন্দ বলার সাহস হারিয়েছি জনদানবের মাত্রাহীন অত্যাচারে। আত্মকেন্দ্রিকতা আজ তুঙ্গে বসে বাহবা করতে ব্যস্ত। এ কোন পাষণ্ড মনের ছবি দেখছি সেলুকাস? আমাদের বিবেক বোধ চৈতন্য কি তবে বনের পশুকে হার মানাচ্ছে? এই প্রশ্ন আমাকে দিবারাত্রি বিছানায় শুইয়ে রেখেছে। আমি কিছুতেই আন্তরিক হতে পারছি না। কে যেন পালাতে দিচ্ছে না অমানবিকতার বারান্দা থেকে। আমাকে দুঃখ ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে। আমি সেদ সিক্ত হয়ে ভেসে যাচ্ছি মান্দাসে গাঙুরের কাজল জলে।
আমার আশেপাশে যতই খোঁজ করি মানবিক মুখ দেখতে পাই না। আমি অসীম শঙ্কার ধূলিঝড়ে দু চোখ বন্ধ করি, কেউ আসে না এই বিপদে, বরং অট্ট হাসিতে ভরিয়ে দেয় আমার আটচালা। তার মানে কি, বেশ হয়েছে আর কি। কিছুক্ষণ নীরব থেকেও আমি হয়ে যাই সে হাসির সামিল। তাহলে তো আমার বাঁচোয়া নেই। তাদের হাসিতে যদি আমি হাসি না মেলাতে পারি তাহলে আমার বাঁচোয়া নেই, আমাকে মেরে ফেলবে ওরা। আমার শিক্ষা দীক্ষা আন্তরিকতা হারিয়ে যায় অমানবিকতার কচুরিপানা পূর্ণ ডোবায়। আমি চৈতন্য হারাই সীমাহীন অবক্ষয়ের চোরাবালিতে। একটু আন্তরিক হব মানুষের সঙ্গে, তাও হতে দেবে না। তাই বলছি আন্তরিক হও, একটু আন্তরিক হওয়ার চেষ্টাও করো। এই হচ্ছে আমাদের সমাজ জীবনের রূপরেখা। এখন রূপা চক্রবর্তী বলছেন বাস্তব, আর বনানী দাস বলছেন অসাধারণ। যাক, আপনারা আমার নমস্কার নেবেন। আপনাদের প্রেরণায় আমি অনুপ্রাণিত। এরপরে সময়ও কমে আসছে। একটা কবিতা পাঠ করিনি। আমরা তো সবই যা কিছু হয় যেটা পারি না করতে, তখন বলে ঠিক আছে পরে হবে। এই পরে হবে একে নিয়ে একটা আমার কবিতা। যখন কবিতাটির নাম পরে হবে। এই কবিতাটা আবৃত্তি করেছেন আমারই বোন সম্পর্কে, বোন বলবো না, মা 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 বলবো। এই ফেসবুকেরই মা আমার। তার নাম হচ্ছে লিলি সেন। এই কবিতাটি আমার আবৃত্তি করে দিয়েছেন। আমি তার মতো আবৃত্তি করতে পারবো না, তবুও আমার কবিতা আমি যতটুকু পারি চেষ্টা করে দেখি। আবৃত্তি বলা যাবে না, পাঠ। কবিতাটির নাম পরে হবে। যখন কোনো কঠিন কাজ সামনে আসে, তখন মনে মনে বলি থাক থাক, পরে হবে পরে হবে। তুমি বলেছিলে এবার পুজোয় কাশ্মীর বেড়াতে যাব। আমি বলেছিলাম সে তো অনেক দূর, তার চেয়ে চলো আজমির। তুমি রাজি হওনি। তখন বলেছিলাম তাহলে থাক, পরে হবে পরে হবে। গত বছর শিলিগুড়ি থেকে এসে সেজো মামা বলেছিল এবার মে জুন মাসে দার্জিলিং বেড়াতে যেও, আমি সব ঘুরে ঘুরে দেখাবো। ঘুম পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, ভোরের সূর্যোদয়। আমি বলেছিলাম যাব যাব, তবে এ বছরও নয়, পরে হবে পরে হবে। সেবার নবান্নে পুকুরের পাড়ে বসে মাছ ধরাচ্ছিলাম। কতকগুলো মাছরাঙা পাখি বাঁশের ডগায় বসে জলে এসে ছোঁ মেরে ঠোঁটে ধরে মাছ নিয়ে আবার গিয়ে ওখানে বসে মাছ খাচ্ছিল। ছেলেটি বায়না ধরল, বাবা ওই পাখিটা ধরে দাও না। ও যতবার বলে আমি ততবার বলি থাক থাক, পরে হবে পরে হবে। মায়ের ইচ্ছে ছিল একবার জগদ্ধাত্রী পুজোয় দরিদ্র নারায়ণের সেবা করাবে। এবছর ও বছর করে আর হয়ে ওঠেনি। মা মারা যাওয়ার পর পুজো প্রতি বছরই হয়।
আমার তখন মায়ের কথা মনে পড়ে। মনে মনে বলি, থাক, মা যখন নেই তখন থাক, পারলে পরে হবে। ছেলেকে বললাম, কোজাগরী লক্ষ্মী পুজোয় আঁকুড় লাগে। ছেলে তন্ন তন্ন করে পাড়া ঘর প্রতিবেশীদের বাড়ি খুঁজে এসে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, কোথাও পাওয়া গেল না। আমি বললাম, থাক থাক, পরে হবে, পরে হবে। যাই হোক, এ হচ্ছে আমার একটা কবিতা। আর যেটা পাঠ করব বলছিলাম, এই কবিতাটা আর সময় 5-7 মিনিট আছে। এই কবিতাটি নাম হচ্ছে অস্তাচলের রবি। বেশিরভাগ কবিতাগুলো আমি ফেসবুকে দিয়েছিলাম এবং ফেসবুক থেকে এইসব কবিতাগুলো সম্মানিত হয়েছে এবং আমাকে শংসাপত্র দিয়েছে, মানপত্র দিয়েছে। তাদের ভালো লেগেছে নিশ্চয়। যাই হোক, আমি শেষের পরিচয় শেষেই দেব। এনারাও আমাকে সম্মানিত করেছেন। শেষের পরিচয় আর শেষে কী দেবো বলি, এখনই বলি। এই যে নামকরণ, শেষের পরিচয়, প্রথমের পরিচয় নয়, দ্বিতীয় পরিচয় নয়, মধ্যেও পরিচয় নয়, শেষের পরিচয়। অর্থাৎ মানুষ যখন চলে যাচ্ছে, অর্থাৎ মানুষ যখন পরিণত বয়সে এসে গেছে, তখন তার সঙ্গে এদের আলাপ। এটা কত বড় প্রাপ্তি শেষের বয়সের লোকেদের। তাই ভাবছি আমি অজস্র ধন্যবাদ দিই অসিতবাবুকে। অসিতবাবু জানি না আমার বয়স তখন জানতেন কি না, কিন্তু শেষের পরিচয় আমাকে যে পরিচিত করালেন 5 জনের সঙ্গে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং এই ম্যাগাজিনের, ফেসবুক ম্যাগাজিনের নামকরণও তার সার্থক। শেষের পরিচয়ে আমি এখন অস্তাচলের রবি। আমি এখন অস্তাচলের রবি কবিতাটি পাঠ করব। বসন্ত এখন দরজায় কড়া নেড়ে চলে যায়। আমাদের তো বসন্ত আর কি থাকবে। বসন্ত এখন দরজায় কড়া নেড়ে চলে যায়। আমি যতবার বলি, তুমি যেও না, যেও না বসন্ত, ও ততবারই হাত নেড়ে জানায়, ওই দেখো পশ্চিম দিগন্তে সূর্যটা কেমন আস্তে আস্তে নিভে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো না তোমার কোসঙ্গানুর সজীবতা? তুমি কি বুঝতে পারছো না প্রথম যৌবনে যে অনুভূতি, সে অনুভূতি তোমার আর নেই? এটা তো আমারও মগজে ছিল বসন্ত। তুমি পারবে না আর তেমন একটানা জীবনের ময়দানে ছুটতে। আমি মাঝে মাঝে আসি তোমাকে প্রেরণা দিতে, তুমি পারবে না সে প্রেরণায় সাড়া দিতে। এখন তুমি অস্তাচলের রবি। তোমার কথা শুনে আমি হাসি তখন, কারণ জানি এটাই ভবিতব্য, এটাই নিয়তি। তাই গোছগাছ করে রাখি আমার অগোছালো ভবিষ্যৎ, আর যেন তা ধাক্কা খেয়ে দুমড়ে চুরে ভেঙে মুচড়ে না যায়। আমি জীবনের নানা ঘাত প্রত্যাঘাতের মধ্যে এগিয়ে চলেছি। আমার লাইফটাই হচ্ছে সংগ্রাম। আমি যা কিছু করেছি সংগ্রাম করে। কেউ আমার কাছে আসেনি, এসে বলেনি যে আমি আছি, তোর ভয় কি?
আমি তার প্রত্যাশাও করি। আমি 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 একক, আমি অলমাইটি। আমার মনুষ্যবোধ, আমার চেতনা আমাকে আজ এইখানে এনে দিয়েছে। আমি বহু ঘাত প্রতিঘাতের মধ্যে মানুষ, এটা আপনাদের জানিয়ে গেলাম। তাই আমি সহজে আমার কলম দিয়ে ওই তোষামোদ বাক্য বেরাবে না, এরকমই আমার সবগুলো কবিতাই এরকম। জানি না আপনাদের কেমন লাগবে। বনানী দাস পরে হবে নিয়েই তো আমরা আটকে আছি, ঠিকই পরে হবে। সাধ্য নাই, স্বাদ আছে, তো আমাদেরকে বলতেই হবে পরে হবে। খুব সুন্দর দিদিভাই, আপনি আমার কবিতা উপলব্ধি করেছেন, আমি খুব খুশি এবং আনন্দিত। এরপরে আমার কবিতা মেকি ভালোবাসা। কেউ বিষয়টার ওপর গুরুত্ব দিল না দেখে আমি পায়ের কাপড় মাথায় তুলে যখন এক গলা জলে নেমে পড়লাম, তখন ভাবিনি এখানেও ভয়ঙ্কর শত্রু আমার প্রাণ সংহারের জন্য তেড়ে আসবে। আমি দুর্বার গতিতে ডাঙায় উঠে যখন হাঁপাচ্ছি, তখন মেঘ ভাঙা মিঠে আতপ আমার সর্বাঙ্গে স্নেহের পরশ বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, তপ্ত হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। বলা যায় স্বস্তির শ্বাস নিচ্ছি তখন। এমন শ্বাস জীবনে যে নিতে পারবো ভাবিনি, কিন্তু হলে কি হবে? যে উদ্দেশ্য নিয়ে জলে নেমেছিলাম, সে উদ্দেশ্য যখন পূরণ হলো না, তখন কাকে দেখাবো আমার রাগ, কাকে দেখাবো আমার অভিমান? কারণ আমি তো দুহাত উজাড় করে ভালোবাসতে পারিনি পৃথিবীকে। ভালোবাসা পেতে হলে যে ভালোবাসা দিতে হয়, তখনই জানলাম তবে মেকি ভালোবাসার কোনো দাম নেই। শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যালো, আমার কবিতা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অরূপ ভট্টাচার্য বলছেন অস্তাচলের রবি কবিতাটি খুব ভালো লাগলো, পরে হবে কবিতাটি অত্যন্ত বাস্তবধর্মী। সিমোর, আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট সময় আছে। এই 1 মিনিটের মধ্যে আমি এই কবিতাটি শেষ কবিতা পড়ে শোনাই। আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকা বলছে করোনা সম্পর্কে লিখলে পরে আপনাদের লেখা বাতিল হয়ে যাবে। কেন করোনাকে এত অবজ্ঞা কিসের? করোনায় আজ কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, তার তো সিম্প্যাথি হওয়া উচিত। কবিতা তো লিখবেই করোনা নিয়ে, কিন্তু করোনা লিখলে কবিতা বাতিল হয়ে যাবে। এইটা আমার খুব মনে ধাক্কা দিয়েছে। কেন করোনা নিয়ে আমি করোনায় আক্রান্ত হয়ে আজ 7 থেকে 8 মাস ঘরের মধ্যে বন্দি দশায়, মানে কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে আছি। জীবনে এরকম হবে ভাবিনি। তা সেই করোনাকে নিয়ে আমি লিখবো না? কী ক্ষতি করে গেল আমাদের দেশটার? কবিতা লিখবে। আর আপনারা মিশে করছেন করোনা নিয়ে লিখলে আপনার কবিতা বাতিল হয়ে যাবে। আমি অদ্ভুত, আমি ভেবে পাই না। করোনা নিয়ে লেখা হবে না, প্রেম নিয়ে লিখতে হবে, মিথ্যে কথা লিখতে হবে, বানিয়ে 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 মিথ্যে কথা লিখতে হবে, সত্যি কথা লেখা যাবে না। যাই হোক, তথাপি আমি এই কবিতাটি আমার শেষ কবিতা আজকের। লাইভ অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন।
আর এই কবিতাটি আমার শেষ কবিতা। কবিতাটির নাম হচ্ছে অসহ্য প্রতিবন্ধী জীবন। পৃথিবীর আজ বড় দুর্দিন, দুঃসময়। এই দুঃসময়ে তোমাকে বলতেই হবে আমাদের কথা। তোমাকে না জানালে জানাবেই বা কেমন করে? তোমার কোথায় কখন তুমি থাকো আমি তো জানি না। শাস্ত্রে বলছে নাকি তুমি সর্বত্র বিরাজমান। তুমি 4 যুগে ছিলে ও আছো, তুমি আছো অণুতে পরমাণুতে। এক সময় বৈদিক মন্ত্র হতো, বৈদিক মন্ত্রে হতো তোমার আহ্বান। আজও হয়, তবে নেই সেই ভক্তিযুক্ত প্রাণ। এক সময় তোমাকে ডাকলে তুমি দিতে দর্শন, কিন্তু আজ শত ডাকলেও তুমি আসো না ছেড়ে তোমার সিংহাসন। কারণ একটাই, একদার পুণ্যভূমি আজ হয়েছে ম্লেচ্ছভূমি। এ পৃথিবী আজ দূষণের আগার। খুন, ধর্ষণ, ব্যভিচার, মানুষে মানুষে মারদাঙ্গা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, পরকীয়া প্রেমে স্বামী হত্যা, পুত্রের হাতে পিতা খুন, অতৃপ্ত কামনায় কন্যা বলিদান। বিশ্ব আজ করোনায় আক্রান্ত, অমৃতস্য পুত্রের আজ বিপন্নতায়। দেশ সেবায় চলছে দেশ সেবার নামে দেশ শোষণ। কেউ বলে না সত্যি কথা, প্রত্যয়ই মারা গেছে মিথ্যার আশ্রয়ে তোমার সৃষ্ট এ ভুবনে। তুমি অন্তর্যামী, সব জানো। কি অসহ্য প্রতিবন্ধী জীবন। তুমি একবার ফিরে এসো, ফিরিয়ে দাও আমাদের সেই সনাতনী অরণ্যের বৈদিক জীবন। নমস্কার। আসি, আর তো সময় হয়ে গেছে। অরূপবাবু, আপনার সৌজন্যে আমি এখানে এসেছিলাম। নমস্কার। ফেসবুকে আবার দেখা হবে। অসিতবাবু কোথায়? অসিতবাবু বোধহয় পালিয়েছেন। সভাপতি মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ সভাপতি মহাশয় আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে আজ এই জায়গায় এনে দিয়েছেন। তার জন্যে তার প্রতি আমি কৃতজ্ঞ। আর কেউ উপস্থিত নেই। আপনারা আপনাদের কর্তব্য করুন। আমি আর কি বলবো? যা বলার, আমার মনের কথা, মনের মধ্যে যে সমস্তগুলো ছিল কবিতার মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি। নমস্কার নেবেন। আবার যদি মনে করেন রঞ্জিতবাবুকে লাইভ অনুষ্ঠানে আনবো, আনতে পারেন। আমি বেকার লোক, রাত দিন বসে বসে কবিতা লিখি আর ফেসবুক করি, খায় যায়, কোনো কাজ নাই। ঠিক আছে, শেষের পরিচয়ের গুণীজনদের, সদস্যদের আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন ও প্রীতি জানাই। এখানেই আমি অনুষ্ঠান শেষ করছি।